নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 26-এর ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দলনেতা, শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত 25, আহত বহু। আহতরা হাসপাতালে ভর্তি। ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির। দক্ষিণ 24 পরগনার খড়িবাড়িতে দুই যাত্রীবাহী বাসের রেষারেষি, মহিলা ও শিশু মিলিয়ে মোট আহত 60 থেকে 70 জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। এসএসকেএমে নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় এমএসভিপির কাছে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কিভাবে ঢুকলো অভিযুক্ত, সমস্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের। অভিযুক্ত পুলিশের কাছে স্বীকারও করেছে যে মদ্যপ অবস্থায় তিনিই এই জঘন্য কাজটি করেছেন। 26-এর ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দলনেতা, শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। বিরোধী দলনেতাকে 2022 সালে রক্ষা কবচ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 2022 সালে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআরও বাতিল করে দিয়েছেন। 2022 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা 26টি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকমের বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করা যায়নি। সম্প্রতি রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে শুক্রবার রায়দান ছিল। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না, তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা ওই 15টি মামলা খারিজ করেছে আদালত। এছাড়া মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিটে রাজ্য পুলিশের তরফে যতজন প্রতিনিধি থাকবেন, সিবিআইয়ের তরফেও ততজনই প্রতিনিধি থাকবেন। ভোটের আগে হাইকোর্টের এই রায় বেশ চাপে ফেলবে বিরোধী দলনেতাকে। তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতে পারবে রাজ্য। তবে শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতে লিখিত আকারে সেটা জানাতে বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে ফের বিপাকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার বিজেপি নেতার দায়ের করা মামলা খারিজ হয়ে যায়। পুলিশের তদন্ত চলবে নিয়ম মেনেই, এমনটাই জানায় আদালত। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে ফের বিপাকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চে তার দায়ের করা মামলা খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয়, গুলি চালানোর অভিযোগে পুলিশের তদন্ত চলবে নিয়ম মেনেই। অর্জুন সিং চেয়েছিলেন গত মার্চে জগদ্দলের তৃণমূল কর্মীর ওপর গুলি চালানোর মামলাটি খারিজ করা হোক, কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত জানান, তদন্তের দায়িত্ব থাকবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বাধীন বিশেষ তদন্ত দলের হাতে। তবে আদালত জানিয়েছে, প্রয়োজনে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন অর্জুন। এর আগে একাধিক মামলায় গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় 50টি এফআইআরের ভিত্তিতে তিনি বিচারপতি শম্পা দত্তের বেঞ্চে রক্ষা কবচ চেয়েছিলেন। আদালত তাকে সেই সুরক্ষা দিলেও তদন্তে ছাড় দেয়নি। গত মার্চে জগদ্দলে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অর্জুন সিং এর বিরুদ্ধে। সেই ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল। এদিন সেই মামলাতে ফের তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2021 সাল থেকে শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনো এফআইআর দায়ের করা যেত না। সেই রক্ষা কবচও শুক্রবার প্রত্যাহার করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয়। এর ফলে এখন থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করতে আদালতের অনুমতির আর প্রয়োজন নেই। তবে আগের 16টি মামলার মধ্যে 15টি মামলায় শুভেন্দু অধিকারী আগের মতোই সুরক্ষিত থাকবেন। সেই মামলাগুলিতে কোনো নতুন পদক্ষেপ নেওয়া হবে না। অর্থাৎ একই দিনে বিজেপির 2 নেতাকে নিয়ে আদালতের কড়া অবস্থান নজর কেড়েছে রাজনৈতিক মহলে। সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে ধাক্কা, আর বিকেলেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের মামলায় বিপর্যয়। একদিনে 2 বিজেপি নেতার আইনি পরীক্ষা যে দলের অন্তরে অস্বস্তি বাড়িয়েছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী, এমনটাই অভিযোগ তৃণমূলের। অভিযুক্ত পুলিশের কাছে স্বীকারও করেছেন যে মদ্যপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন, যা এই মূর্তি ভাঙার ঘটনায় সরব হওয়া বিজেপির পক্ষে বুমেরাং হয়ে ফিরল। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী, এমনটাই অভিযোগ তৃণমূলের। ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকারও করে নিয়েছেন যে মদ্যপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন। বস্তুত বুধবারই মূর্তি ভাঙার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক রং লাগান বিজেপির বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একদিন পেরোতেই বিজেপির পক্ষে বিষয়টি একেবারে বুমেরাং হয়ে ফিরল। স্বাভাবিকভাবেই বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপিকে এবং জানান ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি এটায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রং চড়ালো। শেষে দেখা গেল বিজেপির যুব মোর্চার নারায়ণ হালদার নামে একজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা বিজেপির তরফে কেউ এই জিনিস ঘটিয়েছে কিনা সেটাও দেখতে হবে বলে দাবি তার। মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্করপাড়ায় কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কমিটির কর্তারা পুলিশকে জানান ভাসানের পর তারা লিখিত অভিযোগ জানাবেন এবং তারপরে যেন দ্রুত দোষীকে ধরাও হয়। কিন্তু কিছুক্ষণ পরই অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালীমূর্তি 117 নম্বর জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে। স্থানীয় সূত্রে খবর, অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক ও কর্মীরাও। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে গোটা ঘটনাটি ঘটিয়ে গ্রামের মানুষকে জড়ো করে পথ অবরোধ করে। এদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো এবং এলাকা অশান্ত করে তোলা। পুলিশের বক্তব্য, তখন কালী মায়ের সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালী মূর্তি নিরাপদে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, কারণ সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না। উল্লেখ্য, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কটেশ্বর রাও এদিন সাংবাদিক সম্মেলনে জানান, মূর্তি ভাঙার ঘটনায় এই পর্যন্ত নারায়ণ হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকারও করেছে। ধৃত ব্যক্তি পুলিশকে জানায় সম্পূর্ণ মদ্যপ অবস্থাতেই সে এই ঘটনাটি ঘটিয়েছে, তার জন্য তিনি অনুতপ্ত। ধৃতকে এই দিন কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসকেএম এ নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় এমএসভিপির কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কিভাবে ঢুকলো অভিযুক্ত, সমস্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর। এসএসকেএম এ নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় এমএসভিপির কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কিভাবে ঢুকলো ওই অভিযুক্ত, সমস্ত রকম রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, বুধবার পরিবারের সঙ্গে 15 বছরের ওই নাবালিকা এসএসকেএম হাসপাতালে এসেছিল। অভিযোগ, সেই সময় নির্যাতিতাকে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বর্তমানে এনআরএস এর অস্থায়ী কর্মী অমিত মল্লিক। এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন, সেই পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন অর্থাৎ পক্সোর অধীনে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী। অভিযুক্ত আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন বলেও জানা গিয়েছে।
তাকে এসএসকেএম কার্ডিওলজি বিভাগেও দেখা যায় বলে দাবি একাংশের। অনেকে বলছেন অমিত দালালি করেন হাসপাতালে। নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যায় তিনি। সেখানে তাকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। কিন্তু হাসপাতালের অন্দরে এভাবে ওই প্রাক্তন কর্মী নিয়মিত যাতায়াত করেন কিভাবে? ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ বিভাগের অন্দরে এই ঘটনা ঘটল কিভাবে? পুরো ঘটনার সত্যতাই বা কতটা? সবটা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, স্বাস্থ্য সচিব নিজে বিষয়টি খতিয়ে দেখতে চান। পুরো ঘটনার বিবরণ চেয়ে এমএসভিপিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। হাই নিউজ নেটওয়ার্ক। শহরে ফের খুন। পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচা গলা দেহ। হোটেল রুমের বক্স কাটের ভিতর থেকে পাওয়া গিয়েছে দেহ। কিভাবে যুবকের মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কলকাতার পার্ক স্ট্রিটের এক হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ। হোটেলের রুমেই তাকে খুন করা হয়েছে অনুমান পুলিশের। প্রমাণ লোপাট করতে খুনের পর বক্স খাটে লুকিয়ে রাখা হয় দেহ। পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে আলবুর্জ ইন্টারন্যাশনাল নামের একটি হোটেলে এই ঘটনাটি ঘটেছে। রেজিস্টারে নাম ঠিকানা নথিভুক্ত থাকায় যুবকের পরিচয় জানা গেলেও তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে বলে সূত্রে খবর। জানা গিয়েছে হোটেলের 3 তলার একটি রুমে থাকছিলেন ওই যুবক। ঘটনাটি প্রথমে নজরে আসে হোটেলের কর্মীদের। বারংবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া না মেলায় সন্দেহ হয় তাদের। দরজা লক করা ছিল। দরজা ভেঙে দেখা যায় খুন করার পর বক্স খাটে লুকিয়ে রাখা হয়েছে ওই যুবকের দেহ। হোটেলের তরফে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে 1টা নাগাদ দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন পার্ক স্ট্রিট থানার পুলিশ এবং লালবাজার হোমসাইট শাখার আধিকারিকেরা। ফিঙ্গারপ্রিন্ট সহ আরও নানা তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছেন তারা। পুলিশ সূত্রে খবর, শরীরে বেশ অনেক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই তা স্পষ্ট হবে। তদন্তের স্বার্থে আপাতত অনেক তথ্যই গোপন রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়েছে। তিনি কবে থেকে ওই হোটেলে এসে থাকছিলেন, তার সঙ্গে কে কে ছিলেন, কার কার সঙ্গে তিনি দেখা করেছিলেন, সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ। হোটেলের বিভিন্ন তলায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিওয়ালির পরই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রে। লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত 25 জনের, আহত বহু। অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে। দিওয়ালির পরেই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত 25 জনের, আহত হয়েছে বহু। অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে হায়দ্রাবাদ থেকে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস বেঙ্গালুরুর দিকে রওনা দিয়েছিল। ভোর রাতে কুর্নুল জেলার চিত্তরপুর গ্রামের কাছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ হাইওয়েতে একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে বাসটি। তাতেই বাসটিতে আগুন ধরে যায়। নিমেষে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাস। বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বেশিরভাগ যাত্রী দরজা ভেঙে বেরিয়ে আসার সময় পাননি। ফলে আগুনে ঝলসে মৃত্যু হয় একের পর এক অসহায় যাত্রীদের। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় চালক ও খালাসি সহ বাসটিতে অন্তত 40 থেকে 42 জন যাত্রী ছিলেন। সূত্রের খবর, এদের মধ্যে অন্তত 25 জন প্রাণ হারিয়েছে। 15 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের গুরুতর অবস্থা। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ করে টাকা এবং আহতদের 50,000 টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কুর্নুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, ভয়াবহ বাস দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব রকম সাহায্য করবে। হাই নিউজ নেটওয়ার্ক।
দক্ষিণ চব্বিশ পরগনার খড়িবাড়িতে দুই যাত্রীবাহী বাসের রেষারেষি। কলকাতাগামী দুই বাসের রেষারেষির জেরে দুর্ঘটনায় মহিলা ও শিশু মিলিয়ে আহত 60 থেকে 70 জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। ভোররাতে বাস দুর্ঘটনার সাক্ষী থাকলো খড়িবেড়িয়া। ডায়মন্ড হারবার রোডের উপর দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দুটো যাত্রীবাহী বাসের রেষারেষি ও পরপর ধাক্কার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ঘটনার পরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে, জনরোষ দেখা যায়। পরে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। দক্ষিণ চব্বিশ পরগনার খড়িবাড়িতে দুই যাত্রীবাহী বাসের রেষারেষি। কলকাতাগামী দুই বাসের রেষারেষির জেরেই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় 60 থেকে 70 জন আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মহিলা ও শিশুও রয়েছে আহতদের মধ্যে। দুই বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার চরকতলায়। SD 8 রুটের একটি বাস অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ। রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। এই ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছিল। বাস চালককে ঘটনার পর থেকে আর পাওয়া যায়নি। এদিকে রাজ্যের বাইরে শুক্রবার ভোররাতে আরও একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ হারান প্রচুর মানুষ। যাত্রী বোঝাই বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নীতিশের নেতৃত্বে বিরোধীদের হারাবে এনডিএ। বিহারের সমস্তিপুরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। যদিও ভোটের পরও নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা স্পষ্ট করেননি মোদিও। বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। সঙ্গে সঙ্গেই বিরোধী মহাজোটের তরফে এনডিএকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, আমাদের মুখ তো তেজস্বী, আপনাদের দুলহাকে। 24 ঘন্টা কাটতে না কাটতেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। মোদী বললেন, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও ভোটের পরও নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা স্পষ্ট করেননি মোদীও। শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে মোদী বলেন, বিহারের এমন কোনো প্রান্ত নেই যেখানে এনডিএ সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি। এত আলোতে লণ্ঠনের কি দরকার? প্রধানমন্ত্রীর সাফ কথা, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতের সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রীর মন্তব্য স্পষ্ট, বিহারে এনডিএর নেতা নীতিশ কুমারই, তবে ভোটের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটার ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি। বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে এনডিএ। বিধায়ক সংখ্যার নিরিখে জেডিইউ এর থেকে অনেক শক্তিশালী বিজেপি। তা সত্ত্বেও নীতিশকে মুখ্যমন্ত্রী রাখা হচ্ছে জোটের স্বার্থে। বিহার বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল, আসন্ন নির্বাচনে আর নীতিশকে মুখ না করে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হোক, বা আগে থেকে মুখ ঘোষণা না করে ভোটের পর আসনের ভিত্তিতে ঠিক করা হোক কে মুখ্যমন্ত্রী হবে। কিন্তু লোকসভায় বিজেপির খারাপ ফল হওয়ায় গেরুয়া শিবির এখন নীতিশ নির্ভর। সম্ভবত সেই কারণে ভোটের আগে নীতিশকে চটাতে চাইছেন না প্রধানমন্ত্রী। তাছাড়া নীতিশের ওপর আস্থা রাখার আরও কারণ রয়েছে। তেজস্বী যাদব এবার বিহারের যাদব মুসলিমদের পাশাপাশি নীতিশের কোর ইবিসি ভোট ব্যাংক ভাগ বসাতে চাইছেন। সেই লক্ষ্যে মাজির ছেলে মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। তেজস্বী অতি পিছড়া, ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নীতিশকে আর মুখ্যমন্ত্রী করবে না। তার দলও ভোটের পর গুরুত্বহীন হয়ে যাবে, যার ফলে এই ইবিসি ভোটারদের একাংশ এনডিএ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী মোদী সম্ভবত প্রকাশ্যে নীতিশকে এনডিএর নেতা হিসেবে ঘোষণা করে দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে। আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। ছট পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে। আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে। বঙ্গে হালকা ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে, তবে শীত বলছে তার আসতে আরও বেশ কিছুদিন দেরি রয়েছে। অক্টোবরের শেষে এখনই শীতের দেখা মিলবে না। এদিকে পিছু ছাড়তে চাইছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কলকাতায় আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার মতো হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানেও শুষ্ক আবহাওয়া থাকবে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফাড়ায় আবারও বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ছট পুজোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলে 2-1 জেলায় হালকা বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে। আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরেও সুস্পষ্ট একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এই নিম্নচাপই শক্তি হারাচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পর দক্ষিণ পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আর আরব সাগরেরই এই সিস্টেম শক্তিশালী হবে। এর ল্যান্ডফলের সম্ভাবনা কম। এদিকে আবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনাও তৈরি হয়েছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তিশালী হবে বলে অনুমান আবহবিদদের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।